আর্জেন্টিনা বিশ্বকাপ ইতিহাসে 13 বার এমন পজিশনে পড়েছিল যেখানে তারা 2-0 গোলে পিছিয়ে ছিল। আমরা তো গ্রুপ পর্ব শেষে সবাই ধরেই নিয়েছিলাম যে আর্জেন্টিনা সেমিফাইনাল খেলছে। ফ্রান্সকে আটকাবে কে? সেই ফ্রান্সকে আটকানোর জায়গায় কি ইংল্যান্ড বা আর্জেন্টিনা, যদিও মুখোমুখি হয়তো ফাইনালেই হবে, আপনি কাকে এগিয়ে রাখবেন ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে? আপনি যদি ডেপথের কথা বলেন, আমি ইংল্যান্ড দলকে এগিয়ে রাখবো। অ্যাজ আ স্ট্রাইকার আমি হালান্ডের চেয়ে হ্যারি কেইনকে প্রেফার করবো, কারণ নরওয়ের সাবস্টিটিউট বেঞ্চের চেয়ে ইংল্যান্ডের সাবস্টিটিউট বেঞ্চ অনেক বেশি শক্তিশালী। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ 2 ম্যাচ। রাত 3টায় মাঠে নামছে নরওয়ে আর ইংল্যান্ড, সকাল 7টায় আর্জেন্টিনা সুইজারল্যান্ড। এই 2 ম্যাচের প্রিভিউ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক ও সাংবাদিক নাবিল কায়সার। নাবিল ভাই, নরওয়ে ইংল্যান্ড ম্যাচেই প্রথমে আসি। নরওয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে যেভাবে হারালো, হারিয়ে তারা কোয়ার্টারে আসলো। অন্যদিকে মেক্সিকোর একটা টাফ স্টেডিয়ামে ইংল্যান্ড খেলে জিতে কোয়ার্টার ফাইনাল আসলো, যেটা আপনিও বলেছিলেন যে এই মাঠটা আসলেই অন্য প্রতিপক্ষের জন্য টাফ। সেই কোয়ার্টার ফাইনালটা নরওয়ে বনাম ইংল্যান্ড কেমন হতে যাচ্ছে আসলে? ইউরোপিয়ান জায়ান্ট ইংল্যান্ড 1966 সালের পর যেবার তারা শেষবার বিশ্বকাপ জিতেছে, কোনো ম্যাচে তাদের বল পজিশন মাত্র 33% ছিল। দ্যাট টেলস ইউ দ্য স্টোরি। ইংল্যান্ড তাদের যে স্ট্র্যাটেজি ছিল, ডিফেন্সিভ ফুটবল খেলে মেক্সিকোর এগেনস্টে কোনো রকমের দম রেখে যে ব্রিদিংয়ের প্রবলেম হয় সেটার সাথে ডিল করে ম্যাচটা কোনো রকমে বের করে নিয়ে যাওয়া, সেটা তারা করতে পেরেছে। এবং তাদেরকে ক্রেডিট দিতে হবে যে তারা রেড কার্ড একটা হজম করার পরও প্রায় 50 মিনিটের মতো কিন্তু 10 জন নিয়ে খেলেছে এই মেক্সিকোর এগেনস্টে, তারপরও তারা জিততে পেরেছে। যেই মাঠে মেক্সিকোর হারের ইতিহাস খুব একটা নাই। 89 ম্যাচে মেক্সিকো মাত্র 2টা ম্যাচ হেরেছে শেষ, এবং মেক্সিকো কোনো বিশ্বকাপের ম্যাচ এখানে হারেনি। তো এই মেক্সিকোকে ইংল্যান্ড হারিয়েছে এবং তারা আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন বাধাটা টপকে এসেছে। আবার আপনি যদি খেয়াল করেন, ইংল্যান্ড নকআউট স্টেজে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে বা বড় টুর্নামেন্টের শেষ 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ হেরেছে। ব্রাজিল যেখানে 6টাই হেরেছিল। তো ইংল্যান্ডেরও কিন্তু ইউরোপিয়ান অপোজিশনের এগেনস্টে নকআউটের রেজাল্ট খুব একটা সুবিধার না, সেটা তাদেরকে একটু ব্যাকফুট হেলতে পারে। তবে নরওয়ের এগেনস্টে আমার কাছে মনে হয় না যে তাদের পা হরকানোর সুযোগ আছে, বিকজ অ্যাজ আ টিম ইংল্যান্ড মাচ বেটার সিচুয়েশনে আছে নরওয়ের চেয়ে। নরওয়েকে অনেকেই হয়তো শুধুমাত্র হালান্ড নির্ভর দল বলছে। সেই জায়গাটাই বলতে চাচ্ছিলাম যে শক্তিতে আসলে কোন দলে কি? একদিকে হালান্ড, আরেকদিকেও হ্যারি কেইনের মতো প্লেয়ার। এই দুজনের ব্যাটেলটাই এই ম্যাচে আসলে পার্থক্য করবে। হ্যারি কেইনের গোল সংখ্যা 6, হালান্ডের গোল সংখ্যা 7, এমবাপ্পে এবং মেসির গোল সংখ্যা 8। দুজনেই কিন্তু ওই গোল্ডেন বুটের জন্য লড়াই করছেন। তবে দিন শেষে গোল্ডেন বুটটা দলের জয়টাই আসলে মুখ্য। সেই জায়গায় হ্যারি কেইনকে সহায়তা করার মতো ফুটবলের সংখ্যা ইংল্যান্ড দল অনেক বেশি, নরওয়েতে সেটা কম। আপনি যদি খেয়াল করেন, নরওয়ে দল হিসেবে খেলে এই জায়গায় এসছে। তাদের ডিফেন্সে যথেষ্ট সলিডিটি আছে। ওডেগার্ড, সরলথ বা সাবস্টিটিউট হিসেবে নামা ববরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন দেখে হালান্ড কিন্তু এত বলের সাপ্লাই পেয়েছেন। এবং হালান্ডের গোল স্কোরিং রেশিও মানে 39% যেই তার শটগুলোতে নিয়েছেন সেখান থেকে তার গোল হয়েছে। দ্যাটস এক্সিলেন্ট। এবং হালান্ড একা যে ম্যাচ জেতাতে পারেন সেটা ব্রাজিল বুঝেছে, সেটা কি এখন ইংল্যান্ড বুঝবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। হালান্ডকে আমরা দেখেছি ব্রাজিলের এগেনস্টে প্রথম যে গোলটা করেছেন, তিনি মাঠে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে মনে হচ্ছে যে অন্য কিছু ভাবছেন। হঠাৎ করে মুহূর্তের নিমিষে একটা লাফ দিলেন, গোল করলেন, বেরিয়ে গেলেন। পরের গোলটা যেখান থেকে শট নেওয়ার উপায় নাই, ব্রাজিল ডিফেন্স বলছে যে তুমি শট দাও, আমরা অ্যাটাকে যাই, কাউন্টার অ্যাটাকে ছেড়ে দাও, ওই জায়গা থেকেই তিনি গোল করে বসেন। তার পক্ষে যে কোনো সিচুয়েশনে গোল করা সম্ভব। হি ইজ আ প্রপার নাম্বার 9। হ্যারি কেইন কিন্তু বিল্ড আপে সহায়তা করেন, নিচে নেমে আসেন। তো অ্যাজ আ স্ট্রাইকার আমি হালান্ডের চেয়ে হ্যারি কেইনকে প্রেফার করব, কারণ তিনি খেলা তৈরিতেও সহযোগিতা করেন। বাট মেক্সিকোর বিপক্ষে ম্যাচে যেভাবে ইংল্যান্ডকে উনি সামনে নিয়ে আসলেন, সেটাও তো আসলে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। বেলিংহামের কথা আলাদা করে না বললেই না। বেলিংহাম যে 2টা গোল করেছেন বা পুরো টুর্নামেন্টে তার গোলের সংখ্যা সম্ভবত 4টা, হ্যারি কেইনের গোলের সংখ্যা 6টা। এই দুজনে কিন্তু ইংল্যান্ডের হয়ে মূল কাজটা করছেন। তবে সাপোর্টিং রোলতে যদি দেখেন, বুকায়ো সাকা, তার অ্যাসিস্ট আছে এবং হি ইজ ফুললি ফিট নাও। মাদুয়েকে স্টার্টিংয়ে খেলছিলেন যতদিন সাকা ফুল ফিট হচ্ছিলেন না, এখন সাকা কিন্তু তার সেরা ছন্দে ফিরে এসেছেন। অ্যান্থনি গর্ডন বার্সেলোনার নাম লিখিয়েছেন বড় অঙ্কের ট্রান্সফার ফিতে, তিনি তার মূল্যটা বোঝাচ্ছেন। ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে
তার অ্যাসিস্ট আছে, 3টা অ্যাসিস্ট। যে ম্যাচটা ইংল্যান্ড পিছিয়ে পড়েছিল সেই ম্যাচে 2টা অ্যাসিস্টই তার, গেল ম্যাচও একটা ক্রুশাল অ্যাসিস্ট তিনি করেছেন, পেনাল্টিটা আদায় করেছেন গর্ডন। তো ইংল্যান্ডের দলটা ফ্রন্ট লাইনে তাদের মধ্যে জেলিংটা হয়ে গেছে, কেমিস্ট্রিটা তৈরি হয়ে গেছে, এবং ইংল্যান্ডকেই আপনাকে এগিয়ে রাখতে হবে, যদিও স্ট্যাট ইংল্যান্ডকে খুব একটা সমর্থন করছে না। আর নরওয়ে বিপজ্জনক হতে পারে কেন, নরওয়ের হারানোর কিছু নাই, তারা কখনো বিশ্বকাপের সেমিফাইনাল খেলেনি, কোয়ার্টার ফাইনালি কখনো খেলেনি। তারা যখন গ্রুপ পর্বে 2টা ম্যাচ জিতেছে তখনই তারা সেলিব্রেট করে ফেলেছে, রাউন্ড অফ 32 জিতেছে আবার সেলিব্রেট করেছে, রাউন্ড অফ 16 জিতেছে আবার সেলিব্রেট করেছে, এবং প্রতিটা ম্যাচই তাদের জন্য শুধুমাত্র পাওয়ার, হারানোর কিছু নাই, সুযোগ সব। এবং যখন একটা দলের হারানোর কিছু থাকে না তখন ওই দলটা যে কোনো দলের জন্য আসলে বিপজ্জনক হতে পারে, এবং নরওয়ে দলটাতে ওই ধরনের স্ট্রেংথ আছে যে তারা এই রানটা কন্টিনিউ করতে পারে। আমরা কি তাহলে নরওয়ে ইংল্যান্ডকে আসলে সমান সমান রাখবো? না, আপনার ইংল্যান্ডকে 60-40-তে এগিয়ে রাখতে হবে বিকজ অফ দেয়ার স্কোয়াড ডেপথ। আমার কাছে মনে হয় এই ধরনের ম্যাচগুলো আসলে শেষ মুহূর্ত পর্যন্ত গড়ায়, পেনাল্টি বা এক্সট্রা টাইমে যেতে পারে, সেক্ষেত্রে যে সাবস্টিটিউটগুলো ইংল্যান্ডের মাঠে নামবে তারা অনেকখানি অ্যাডভান্টেজ এনে দেবে, কারণ নরওয়ের সাবস্টিটিউট বেঞ্চের চেয়ে ইংল্যান্ডের সাবস্টিটিউট বেঞ্চ অনেক বেশি শক্তিশালী। আবার ইংল্যান্ডের জন্য একটা বিপজ্জনক কারণ হতে পারে ইংল্যান্ডের 4 মূল ফুটবলার, গেহি, ওরাইলি, বেলিংহাম এবং আরও একজনের সম্ভবত ইয়েলো কার্ডের ডেকলান রাইস, 4জন এর ইয়েলো কার্ড যদি এই ম্যাচে দেখেন তারা সেমিফাইনাল মিস করবেন, এটা ইংল্যান্ডের জন্য একটা বাধা হতে পারে। সেমিফাইনাল পর্যন্ত যদি ইংল্যান্ডকে এগিয়েও রাখি তাহলে সেই সেমিফাইনালে হয়তো ইংল্যান্ড মুখোমুখি হবে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ডের। আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচটাও ঠিক ইংল্যান্ড নরওয়ে ম্যাচের ঠিক পরপরই সকালে শুরু হচ্ছে ম্যাচটা। সেই ম্যাচে কি অবধারিতভাবেই আর্জেন্টিনা এগিয়ে, নাকি আসলে একটা চমক সুইজারল্যান্ডও দেখাতে পারে? আমরা তো গ্রুপ পর্ব শেষে সবাই ধরেই নিয়েছিলাম যে আর্জেন্টিনা সেমিফাইনাল খেলছে। কিপারদের এগেনস্টে যেভাবে তারা এক্সট্রা টাইমে গিয়ে ম্যাচ জিতেছে, যেভাবে শেষ ম্যাচটা ইজিপ্টের বিপক্ষে একেবারে হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে, অবিশ্বাস্য। একটা সময় ইজিপ্ট যখন 2-0 গোলে এগিয়ে আছে তখন আর্জেন্টিনার জয়ের পার্সেন্টেজ দেখাচ্ছিল লেস দেন 1%, 0.6%। সেখান থেকে আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে। তবে আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে, নকআউট ম্যাচে কিন্তু 2টা করে গোল হজম করেছে, যেটা বোঝাচ্ছে যে তাদের ডিফেন্সটা ভালনারেবল। তবে আর্জেন্টিনার শক্তি মেসি, আর্জেন্টিনার শক্তি তাদের ফরওয়ার্ড লাইন বা ফ্রন্ট লাইন। আর্জেন্টিনা 2টা গোল হজম করলে 3টা গোল দিতে পারে, সেই আত্মবিশ্বাসটা এবার আর্জেন্টিনা পাবে। আর্জেন্টিনা বিশ্বকাপ ইতিহাসে 13 বার এমন পজিশনে পড়েছিল যেখানে তারা 2-0 গোলে পিছিয়ে ছিল, কখনোই তারা ওই 2-0 গোলের মানে পিছিয়ে থাকা অবস্থায় কামব্যাক করতে পারেনি। আমরা আর্জেন্টিনা বলতেই বুঝতাম আর্জেন্টিনাকে আগে গোল করতে হবে, আর্জেন্টিনা গোল হজম করলে বিশ্বকাপের মতো জায়গায় তারা ঘুরে দাঁড়াতে পারে না। এই আর্জেন্টিনা দলটা কিন্তু সেই আত্মবিশ্বাসটা এখন পাচ্ছে যে না, আমরা যদি একটা গোল হজম করি উই ক্যান কাম ব্যাক। 2টা গোল হজম করলে ইট উইল বি ডিফিকাল্ট, কারণ মিরাকেল প্রতি ম্যাচে ঘটে না, এবং সুইজারল্যান্ডের জন্য আসলে আর্জেন্টিনার কাছে 2টা গোল করা একটু ডিফিকাল্টি মনে হচ্ছে, কারণ সুইজারল্যান্ড যেভাবে কলম্বিয়াকে হারিয়েছে, লো ব্লক ফুটবল খেলে পেনাল্টিতে নিয়ে গিয়ে, তারা এই ম্যাচও আর্জেন্টিনার কাছে সেই কাজটাই করার চেষ্টা করবে। আর্জেন্টিনাকে যে কোনোভাবে হোক পুরো 90 মিনিট বা 120 মিনিট আটকে রাখার চেষ্টা করবে এবং ম্যাচটাকে পেনাল্টিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর্জেন্টিনা সেটা কোনোভাবেই হতে দিতে চাইবে না। আবার সুইজারল্যান্ডকে আপনি খুব খাটো করে দেখতে পারেন না, সুইজারল্যান্ডের মিডফিল্ডে শাকা এবং ফয়লারের মতো 2জন বল প্লেয়িং মিডফিল্ডার আছেন যারা একই সাথে ডেস্ট্রয়ারের রোলটাও পালন করতে পারেন। এমবোলো এই টুর্নামেন্টে এখন পর্যন্ত গোল স্কোরিং ফর্মে আছেন, তবে তাদের হয়ে টপ গোল স্কোরার মানজাম্বি, যিনি 3টা গোল করেছেন, তার ইনজুরিটা এই দলটাকে ভোগাতে পারে। যেরকম সাইবারের ইনজুরিটা আমরা দেখেছি মরক্কোকে ভুগিয়েছে, মানজাম্বির ইনজুরিটাও সুইজারল্যান্ডকে আসলে ভোগাতে পারে। সো আমরা একটু আলাপও করছিলাম এর আগের এপিসোডে যে ফ্রান্সকে আটকাবে কে, সেই ফ্রান্সকে আটকানোর জায়গায় কি ইংল্যান্ড বা আর্জেন্টিনা, যদিও মুখোমুখি হয়তো ফাইনালেই হবে, আপনি কাকে এগিয়ে রাখবেন ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে? আপনি যদি ডেপথের কথা বলেন আমি ইংল্যান্ড দলকে এগিয়ে রাখবো। আমার কাছে মনে হয় যে মানে প্লেয়িং স্টাইলের দিক থেকে স্পেন ফ্রান্সকে আটকাতে পারে, অথবা আপনি স্কোয়াড ডেপথের দিক থেকে ইংল্যান্ড ফ্রান্সকে আটকাতে পারে। আর্জেন্টিনা দলটা এখনও মেসি নির্ভর ফুটবল খেলেছে। আপনি যদি একজনের উপর নির্ভরশীল হয়ে ফুটবল খেলতে থাকেন, প্রতিপক্ষের জন্য কাজটা তখন সহজ হয়ে যায়। ওই একজনকে যদি আপনি আটকে দিতে পারেন আপনার জন্য ম্যাচ জয়টা ইজি। এখন একজনকে আটকে দেওয়া আর লিওনেল মেসিকে আটকে দেওয়া এক জিনিস না। লিওনেল মেসি 8টা গোল করেছেন, এখন পর্যন্ত টুর্নামেন্টের টপ স্কোরার, কিন্তু সবাই তো মেসিকে আটকাতে চেয়েছেন। কনজিকিউটিভ 6টা নকআউট ম্যাচেও তিনি গোল করেছেন। বিশ্বকাপে তার গোলের সংখ্যা এখন পর্যন্ত 20টা, সব রেকর্ডই তিনি নতুন করে লিখছেন, এবং তাকে
সবাই জানে তিনি কী ধরনের ফুটবল খেলবেন, তিনি দাঁড়িয়ে থাকবেন, তিনি স্ক্যান করবেন, তিনি হঠাৎ করে একটা রান মেক করবেন, হঠাৎ করে ডিফেন্সেরা পাস দেবেন, হঠাৎ করে একটা শট মেক করবেন, কাটব্যাক করে ভেতরে ঢুকবেন, বাম পায়েই তিনি শটগুলো নেবেন, সবাই জানে। কিন্তু বছরের পর বছর ধরে সবাই জানার পর তাকে আটকানো যায়নি। তবে সব কিছুরই শেষ আছে। এই মেসিরও কি শেষ ইংল্যান্ড বা ফ্রান্স ঘটাতে পারে কিনা সেটাই দেখার বিষয়। তবে আমার কাছে মনে হয় ফ্রান্স সবচেয়ে এগিয়ে আছে। প্লেইং স্টাইলের দিক থেকে বল পজিশন ধরে রেখে ফ্রান্সকে ফ্রাস্ট্রেটেড করে স্পেনের পক্ষে ফ্রান্সকে আটকানো সম্ভব। আবার স্কোয়াড ডেপথের দিক থেকে ইংল্যান্ডের পক্ষেও ফ্রান্সকে আটকানো সম্ভব। আর্জেন্টিনার জন্য একটু কাজটা কঠিন হবে, কারণ ফ্রান্স তেতে আছে 2022 বিশ্বকাপের প্রতিশোধ নিতে। আর্জেন্টিনা ফ্রান্স আরও একবার ফাইনাল হলে ইট উইল বি ডিফিকাল্ট ফর আর্জেন্টিনা। ফাইনালে কে যাচ্ছে, মানে যদি আমি ওপাশ থেকে ফ্রান্সকেও ধরি, স্পেনকে একটু বসিয়ে রেখে, এপাশ থেকে কি আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড? ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু সে রাইট নাও। ইটস বিকজ আপনি যদি দেখেন যে 8টা দল বাকি আছে, তার মধ্যে 4টা দল র্যাঙ্কিংয়ের টপ 4-এ আছে এবং 4টা দল একে অপরের মুখোমুখি হচ্ছে না সেমিফাইনালের আগে। আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ে 1, স্পেন 2, 3 ফ্রান্স, 4 ইংল্যান্ড। এবং র্যাঙ্কিংয়ে যখন 4টা দলের সেমিফাইনাল খেলার সুযোগ আছে এবং মনে হচ্ছে এই 4টা দল সেমিফাইনাল খেলবে, ইউ নেভার নো যে কি হতে পারে। ফ্রান্সের স্পেনের কাছে হেরে যাওয়া সম্ভব, আর্জেন্টিনা ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া সম্ভব। তবে এখনো পর্যন্ত মনে হচ্ছে ফ্রান্স আর্জেন্টিনা ফাইনালটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দেখা যাক কি হয় সেমিফাইনাল সামনে। ফাইনাল নিয়েও আমরা আলাপ করব সেমিফাইনালের পর। সেই পর্যন্ত দর্শক আপনারা পোস্ট দেখতে থাকুন, করতে থাকুন, ভাবতে থাকুন পোস্টের সাথে।